লেট মি স্টার্ট দিস ক্লাস। এবং আমরা জানি যে এসিসি তে তোমাদের কি সিলেবাস আছে তোমরা তো জানো, তাও একবার একটু বলে দিতে চাইছি। সেটা হচ্ছে ওই থাকবে হচ্ছে ডিফারেন্স বিটুইন রাইটিং অ্যান্ড স্পিচ, ফিচার্স অফ ওরাল কমিউনিকেশন, তারপরে আরো দু একটা ওরকম টপিক আছে, তাছাড়া আরো অনেকগুলো আছে। আমি তার মধ্যে টুডে আই উইল বি ডুইং উইথ ইউ ডিফারেন্স বিটুইন রাইটিং অ্যান্ড স্পিচ, এটা করাবো। এরপরে দু একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব, তাতে অন্য কয়েকটা টপিক। হ্যাঁ, কি বলছো? স্যার বলছি স্যার আমরা কি বই কিনবো স্যার? আমরা তো কোনো বই পাচ্ছি না এই টপিকের উপরে। এই টপিকের ওপরে বই পাওয়াটা ওই বিজনেস কমিউনিকেশনের ওপরে। আহ, যদি খোঁজ করো বিজনেস কমিউনিকেশনের ওপরে কোনো বই যদি পাওয়া যায় সেটা ভালো নিতে পারো। একটা বই আছে, সেটা হচ্ছে ওই কমিউনিকেশন স্কিলস বলে, লিনা সেন, সেই বইটা আছে, এটা নিতে পারো। আমি পরে তোমাদের গ্রুপে নাম স্যার এই দিয়ে দেবো। টপিকগুলো সব আছে স্যার? হ্যাঁ, সব বলছি টপিক স্যার এই গুলো টপিকগুলো সব পাওয়া যাবে তাতে? সব একসঙ্গে একটা বইতে পাওয়া যাবে না, তবে কিছু কিছু পাওয়া যাবে। আর কিছু কিছু সেগুলো অ্যাকচুয়ালি এটা ওখান ওখান থেকে সংগ্রহ করে কিছুটা আমি দেব তোমাদের, কিছুটা আমি শেয়ার করে দেব। কয়েকটা টপিক হ্যাঁ তোমরা স্যার। পাবে, কিছু জিনিস পাবে। আমি যেগুলো পড়াবো সেগুলো আমি বেশ কিছু জিনিস দিয়ে দেব, আজকেই কিছু দিয়ে দেব। ওকে, তাহলে চলো আমরা শুরু করে দিই ক্লাস। এখানে তোমাদের যেটা আজকে আমরা পড়ব সেটা হচ্ছে ডিফারেন্সেস বিটুইন রাইটিং অ্যান্ড স্পিচ। এটা আমি একটু শেয়ার করি তোমাদের সঙ্গে, যে লেখাটা আছে আমার কাছে, এটা তোমাদের আমি দিয়ে দেব পরে। এইটা হচ্ছে লেট আস স্টাডি দিস। আশা করি তোমরা দেখতে পাচ্ছ এটা। ডিফারেন্সেস বিটুইন স্পিচ অ্যান্ড রাইটিং, প্রথম, দ্যাট ইজ দ্য ফার্স্ট টপিক দ্যাট ইউ হ্যাভ, তোমাদের প্রথম আছে। এখানে দেখো, written and spoken language differ in many ways. However, some forms of writing are closer to speech than others and vice versa. Below are some of the ways in which these two forms of language differ. সুতরাং লিখিত এবং মৌখিক দুটোর মধ্যে ডিফারেন্স আছে, এবং কিছু কিছু ফর্মস অফ রাইটিং সেগুলো আহ, হচ্ছে স্পিচের কাছাকাছি হয় বলা যায়, সেই রকম একটা ব্যাপার আছে। এবারে এই দুটোর মধ্যে হোয়াট আর দ্য ডিফারেন্সেস, সেগুলো আমরা এবারে দেখব। যেমন ধরো, প্রথমে যেটা ডিফারেন্স, রাইটিং ইজ ইউজুয়ালি পার্মানেন্ট and written texts cannot usually be changed once they have been printed, written out. So this is something that we all know, যে রাইটিং যখন হয়ে যাচ্ছে সেটা একটা তার স্থায়িত্ব আছে, এবং বই আকারে যখন বেরোবে যে কোনো বই, সেটা লিখিত বই আকারে বেরোচ্ছে, সেটাকে চেঞ্জ করা যাবে না, সহজে চেঞ্জ করা যায় না। যখন প্রিন্ট হিসেবে, অ্যাজ প্রিন্টেড ম্যাটার ইট ইজ বিং প্রেজেন্টেড বিফোর পিপল। তার উল্টো দিকে কি, স্পিচ ইজ ইউজুয়ালি ট্রানজিয়েন্ট আনলেস রেকর্ডেড, and speakers can correct themselves and change their utterances as they go along. কিন্তু স্পিচ এখানে যেটা আমরা জানি, অবশ্যই তার একটা টেম্পোরারি ব্যাপার আছে তার মধ্যে। ট্রানজিয়েন্ট মানে হচ্ছে স্বল্পস্থায়ী বা টেম্পোরারি ইন নেচার। যদি রেকর্ডেড না হয়ে গিয়ে থাকে তাহলে সেটা চেঞ্জ করা সম্ভব, এবং স্পিকাররা কথা হয়তো বলছেন, কোনো ভুল বলে ফেলছেন, তারা সেটাকে চেঞ্জ করে নিতে পারেন বা কারেক্ট করতে পারেন, দে ক্যান কারেক্ট দেমসেলভস। কিন্তু লিখিত আকারে হয়ে গেলে
যখন রিটেন হয়ে যাবে তখন সেটা করা যাবে না। তাহলে এটা হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট ডিফারেন্স বিটুইন স্পিচ অ্যান্ড রাইটিং। আচ্ছা, নাম্বার 2 তে আমরা যাই। এখানে দেখো, রিটেন টেক্সট ক্যান কমিউনিকেট অ্যাক্রস টাইম অ্যান্ড স্পেস for as long as the particular language and writing system is still understood. তাহলে এখানে কি বলছে, যে লিখিত একটা টেক্সট, এইটা বহু বছর ধরে, অনেক দিন ধরে, অ্যাক্রস টাইম অ্যান্ড স্পেস, এবং একটা কোনো ধরো, যেমন ধরো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা বা যে কোনো কবিতা বা লেখা, উইলিয়াম শেক্সপিয়ারের, বা যেগুলো বহুকাল আগে আমাদের দেশেও যেগুলো লেখা হয়েছে, যে কোনো দেশে, তার একটা মানে টাইমকে অতিক্রম করার, ইট হ্যাজ দ্য এবিলিটি টু ট্রান্সেন্ড টাইম এবং স্পেস। স্পেস মানে হচ্ছে মানে বাউন্ডারিজ অফ কান্ট্রিজ আর কি, কোনো সময়ের মধ্যে সে আবদ্ধ থাকবে না, বা কোনো একটা স্পেসের মধ্যে, কোনো একটা জায়গার মধ্যে আবদ্ধ থাকবে না। এবং যতদিন সেই যে ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে, বইটা যে ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে, সেই ল্যাঙ্গুয়েজ মানুষ বুঝছে এবং ইউজ করছে, as long as that particular language and writing system is still understood, সেটা রিটেন টেক্সট কিন্তু থাকবে। কিন্তু স্পিচ ইজ ইউজুয়ালি ইউজড ফর ইমিডিয়েট ইন্টারাকশনস। স্পিচের ব্যাপারটা টেম্পোরারি। স্পিচ ওই রকম ভাবে, একটা স্পিচ যদি রেকর্ডেড না হয়ে গিয়ে থাকে, কেউ যদি সেটা লিপিবদ্ধ না করে থাকেন, আগেকার দিনে যেমন রেকর্ডিং এর ব্যাপার ছিল, অনেক দিন আগে ধরো কেউ একজন কিছু বলেছেন, সেটা রেকর্ডিং হয়নি, কাজেই সেগুলো ইম্পর্টেন্ট যদি হয়েও থাকে, কেউ যদি লিপিবদ্ধ সেটা না করে থাকেন, সেটা অবশ্যই কাল এবং মানে স্থান কাল এগুলোকে অতিক্রম করার তার শক্তি থাকবে না। এবং স্পিচ আমরা কি কারণে ইউজ করি? জেনারেলি ইমিডিয়েট ইন্টারাকশনের জন্যই আমরা ইউজ করে থাকি। সুতরাং তাৎক্ষণিক যে কমিউনিকেশন, সেটার জন্যই আমরা ইউজ করে থাকি। সুতরাং এটা হচ্ছে দ্বিতীয় ডিফারেন্স বিটুইন স্পিচ অ্যান্ড রাইটিং। তৃতীয়তে আসি, থার্ড ডিফারেন্স। রিটেন ল্যাঙ্গুয়েজ টেন্ডস টু বি মোর কমপ্লেক্স and intricate than speech, with longer sentences and many subordinate clauses. সুতরাং রিটেন ল্যাঙ্গুয়েজ তোমরা তো জানো যে এগুলো অনেক ক্ষেত্রেই অনেক সময় কমপ্লেক্স, দে আর কমপ্লেক্স ইন নেচার, এবং ইন্ট্রিকেটও বটে। কেন? দেয়ার মাইট বি লং সেন্টেন্সেস, একটা প্যারাগ্রাফের মধ্যে হয়তো পড়ছো, you will find a number of complex sentences এবং subordinate clauses আছে, নানা ধরনের নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, তোমরা নিশ্চয়ই গ্রামারে পড়েছো এগুলো আগে, ইংলিশ গ্রামারে। সুতরাং তার মধ্যে একটা জটিল ব্যাপার আছে। এছাড়া the punctuation and layout of written texts also have no spoken equivalent. তার পাংচুয়েশন থাকবে এবং তার একটা নির্দিষ্ট স্ট্রাকচার বা লেআউট আছে, সেটা স্পোকেন স্পিচের ক্ষেত্রে নেই। However, some forms of written language such as instant messages and email are closer to spoken language. যেমন ধরো আমরা যে এসএমএস করতাম বা করি এখনো ফোনে, কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করি, কিংবা ইমেল করা হয় খুব ছোট্ট করে কোনো কিছু, উই আর ট্রাইং টু কমিউনিকেট উইথ আওয়ার রিলেটিভস, উইথ আওয়ার ফ্রেন্ডস, বা অন্য কারোর সঙ্গে, যে মেসেজগুলো ছোট করে, খুব সংক্ষিপ্ত মেসেজ,
those are closer to spoken language. স্পোকেন ল্যাঙ্গুয়েজের মতো চট করে সেটা কমিউনিকেশন হয়ে যাচ্ছে, তার মধ্যে অতটা কমপ্লেক্সিটি থাকবে না। আচ্ছা, এখানে দেখো স্পোকেন ল্যাঙ্গুয়েজ কিরকম, টেন্ডস টু বি ফুল অফ রিপিটিশনস, ইনকমপ্লিট সেন্টেন্সেস, corrections and interruptions, with the exception of formal speeches and other scripted forms of speech, such as news reports and scripts for plays and films. স্পোকেন ল্যাঙ্গুয়েজ কিরকম হবে, স্পোকেন ল্যাঙ্গুয়েজে বারবার করে একই জিনিস অনেক সময় আসে, কিছু কিছু সেন্টেন্স দে রিমেন ইনকমপ্লিট, অসমাপ্ত থেকে যাচ্ছে বলার সময়, কারেক্ট করছেন নিজেকে স্পিকার, হয়তো কিছু ভুল বলেছেন, so he or she is correcting himself or herself, and interruptions, কিছু interruptions ঘটছে, interruptions মানে তোমরা জানো হয়তো বাধাপ্রাপ্ত হচ্ছেন কোনো কারণে, এবং এই জিনিসগুলো হয় স্পোকেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, the exception of formal speeches. So as we can see যে there might be certain these things which might happen. Formal speeches and other scripted forms of speech, such as news reports and scripts for plays and films. কিছু কিছু নিউজ রিপোর্ট যেগুলো বলা থাকে, মানে খবর যখন পড়া হয় বিভিন্ন চ্যানেলে, সেটা লিখিত আকারে থাকে, এবং যিনি পড়ছেন তিনি কিন্তু সেটা দেখে দেখে পড়েন, এবং সেটা it appears to be spoken language but actually it is a written form, এবং স্ক্রিপ্টস, যে নাটকের যে স্ক্রিপ্ট বা ফিল্মের সিনেমার স্ক্রিপ্ট, সেগুলো লিখিত থাকে, সেগুলো তারা বলে। সুতরাং রিটেন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পোকেন ল্যাঙ্গুয়েজের মধ্যে এই আর একটা ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। এটা হলো 3 নম্বর। তারপরেরটা, রাইটার্স রিসিভ নো ইমিডিয়েট ফিডব্যাক ফ্রম দেয়ার রিডার্স except in computer-based communication. So writers receive no immediate feedback from their readers except in computer-based communication. Therefore, they cannot rely on context to clarify things. So there is more need to explain things clearly and unambiguously than in speech, except in written correspondence between people who know one another well. So what is being said here, এখানে কি বলছে দেখো, যে রাইটাররা যখন তারা লিখেছেন কোনো কিছু, সঙ্গে সঙ্গে তার কোনো ইমিডিয়েট ফিডব্যাক পাওয়া যাবে না, that the thing they have written, the book they have written, that needs to be published, এবং তারপরে সেটা সময় লাগবে। কম্পিউটার বেসড কমিউনিকেশন, যদি কোনো ইবুক বা কিছু কোনো পার্টিকুলারলি কোনো খুব তাড়াতাড়ি সেটা অনেক সময় তার ফিডব্যাক পাওয়া যেতে পারে। এর ফলে যেটা হচ্ছে, therefore they cannot rely on context to clarify things, so there is more need to explain things clearly and unambiguously than in speech. So what they have to do, তারা ক্ল্যারিফাই করতে পারছে না ইমিডিয়েটলি, এবং সেই কারণে লিখিত আকারে যখন কোনো জিনিস যাচ্ছে, সেটাকে অবশ্যই it needs to be clarified and explained in a clear way and unambiguously. Unambiguously means without any kind of double meaning as such, কোনো আর কি তার সেরকম এমন কিছু থাকবে না তার মধ্যে যে যেটা
মনে হবে যে দিস ইজ নট আন্ডারস্টুড ক্লিয়ারলি, এবং অ্যাম্বিগুয়াস মানে যার ডাবল মিনিং হতে পারে, যেটা পড়ে কারোর মনে হতে পারে যে there may be other meanings also. Except in written correspondence between people who know one another well. এবারে বন্ধুদের মধ্যে কোনো করেসপন্ডেন্স যদি হয়, রিটেন করেসপন্ডেন্স, সেখানে হয়তো কনডেন্সড ফর্মে বা কোনো একটা ফর্মে যেটা বন্ধু বুঝতে পারবে, অন্য কেউ পারবে না, কিন্তু দুজন বন্ধু কথা বলছে বা লিখিত কিছু এক্সচেঞ্জ করেছে, সেটা তারা বুঝতে পারবে। এটা ক্লিয়ারলি বলা না হলেও পরিষ্কারভাবে, if it is not communicated, even then a person who knows you well, who knows your style of writing, he or she will be able to understand. এখানে স্পিচের ক্ষেত্রে কি হবে? স্পিচ is usually a dynamic interaction between two or more people. স্পিচ কিন্তু একটা ডাইনামিক ইন্টারঅ্যাকশন, দুজন বা দুয়ের অধিক মানুষের মধ্যে, এবং এটা এক ধরনের কমিউনিকেশন। ডাইনামিক ইন্টারঅ্যাকশন বলতে it is a kind of a communication that is happening between two or more people. হয় দুজন লোক কথা বলছে, যেটা ডায়ালগ, কিংবা more than two people are talking, যেটার একটা কনভারসেশন। কনটেক্সট and shared knowledge play a major role. So it is possible to leave much unsaid or indirectly implied. সুতরাং এখানে অলরেডি আগে থেকে কিছু জিনিস বা নলেজ শেয়ার করা থাকে, এবং সেই কারণে কিছু কিছু জিনিস না বললেও, আনসেড অবস্থাতে থাকলেও তাতে অসুবিধা হয় না, বা ইনডাইরেক্টলি যদি ইমপ্লাই করা হয় তাতেও কোনো অসুবিধে হয় না, কেননা এখানে সেই ব্যাপারটা থাকে না। স্পিচটা তাৎক্ষণিক কমিউনিকেশনের মধ্যে পড়ে বলে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই যে কিছু কিছু জিনিস মানে বলা হচ্ছে না, বা ছোট করে বলা হচ্ছে, বা ইনডাইরেক্টলি বুঝিয়ে দেয়া হচ্ছে, সেটা কিন্তু তার একটা বৈশিষ্ট্য হচ্ছে স্পিচের। লিখিত কোনো জিনিস এবং মৌখিক কোনো জিনিস, তার মধ্যে এই কমিউনিকেশন দুটো জিনিস, দোজ আর ডিফারেন্ট ইন দিস ওয়ে অলসো। এবারে দেখো, এরপরে আসছে writers can make use of punctuation, headings, layout, colors and other graphical effects in their written texts. Such things are not available in speech. সুতরাং বলছে এখানে যে রাইটাররা কি করতে পারেন, they can make use of punctuation, বিভিন্ন ধরনের পাংচুয়েশন যেগুলো আছে, ফুল স্টপ, কমা, সেমিকোলন, ড্যাশ, তাছাড়া এক্সক্লামেশন মার্ক, কোয়েশ্চেন মার্ক, কোটেশনস, they can use all these things in their writing. হেডিং দিতে পারেন, কোনো একটা চ্যাপ্টার শুরু হচ্ছে, তার একটা there is a heading to that chapter. লেআউট আছে, লেআউট মানে যে প্রিন্ট লেআউট যেগুলো হয়, when we are writing something we follow a particular layout, পেজ লেআউট যেটাকে আমরা বলি। যেমন মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা লিখি কিছু, সেখানে দেখবে পেজ লেআউট আছে, যেমন এখানে এটা এই মাইক্রোসফট ওয়ার্ড ফরম্যাটে আছে, এখানে এই ডিজাইন লেআউট উপর দিকে দেখো ওখানে লেখা আছে। সুতরাং এই জিনিসগুলো রয়েছে, যখনই আমরা লেখার মানে ব্যাপারটা আসবে, তার বেশ কিছু এগুলো আছে। কালার্স, we can use the colors,
অলসো যদি মনে করি আমরা কোনো কিছু কালারে সেটা লেখা যায়, ইউজ করতে পারি, এবং আদার গ্রাফিক্যাল ইফেক্টস ইন দ্য রিটেন টেক্সট। সুতরাং নানা ধরনের ব্যাপার আছে। এইখানেই দেখতে পাবে এই যে হেডিং রয়েছে, হেডিং 1, হেডিং 2, টাইটেল। সুতরাং আমরা যখন টাইপ করব মাইক্রোসফট ওয়ার্ডে, উই আর গোয়িং টু টাইপ এনিথিং, উই ক্যান ইউজ অল দিস ইফেক্টস। সুতরাং এইটার কথাই বলা হচ্ছে। গ্রাফিক্যাল ইফেক্টসও আছে নানা ধরনের, যেটা আমরা ইউজ করতে পারি। such things are not available in speech. কিন্তু স্পিচ যখন আমি মুখে বলছি, তাতে আমি কালার কি করে দেব? অবশ্যই দিতে পারবো না। স্পিচে আমি পাংচুয়েশনটা একটু দিতে পারি। ধরো কিছু কথা একটু মানে বলে থেমে গেলাম, দেন আই এগেন স্পিক আউট, এমফাসাইজ করলাম, একটু মানে একটা কিছু জোরে বললাম বা একটু গলা নামিয়ে বললাম। কিন্তু এই হেডিং, লেআউট, কালার, graphical effects, obviously those cannot be used in speech. তাহলে স্পিচ ক্যান ইউজ টাইমিং। কি ইউজ করতে পারে স্পিচ? একটা সময়ের ব্যাপার আছে, কতক্ষণ ধরে আমি বলবো, ফর হাউ লং আই উইল বি লেকচারিং অর স্পিকিং। ধরো ক্লাসে আমরা পড়াচ্ছি, এই যেমন এখন, বা অফলাইন ক্লাসে তোমরা শুনছো। So that time, how long I am teaching? 30 minutes, 35 minutes, 40 minutes. Tone. What is the tone of the voice? Voice এর টোনটা কি রকম? সেটা কি লো টোনে বলছে টিচার, নাকি হাই, বেশ মানে লাউডলি, বা কিরকম ভাবে, ভলিউম কিরকম, টোনটা তার একটা বিভিন্ন এমফাসাইজ করা যায়। ভলিউমটা হচ্ছে ওই ওপর নিচ করা, and timbre to add emotional context. হয়তো when we are reading a poem, for example, কোনো কবিতা আমরা পড়ছি, and when we are reading a poem, সেই পোয়েমের ইমোশন অনুযায়ী we have to add some quality to our voices. এটাকে বলে টিম্বার। তার মধ্যে যে একটা ভয়েসের যে ওই ওঠানামা বা কাঁপা বা যে ব্যাপারগুলো আছে, যে additional modulations in the voice, so those things can be applied by the speaker. একটা প্রোজ প্যাসেজ পড়া, গল্প পড়া, আর একটা কবিতা পড়া বা কোনো নাটক পড়া, নাটকের ডায়ালগ পড়া বা নাটকের ডায়ালগ বলা, দুটো মানে এই জিনিসগুলো তো এক নয়। অবভিয়াসলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই যে তার মধ্যে তফাৎ আছে। সুতরাং সেইগুলো যখন আমরা করছি, ইমোশনাল ব্যাপারটা এসে যাচ্ছে। যেমন শেক্সপিয়ারের কোনো নাটক, ধরো জুলিয়াস সিজার, when Julius Caesar is being murdered by his friends and the other leaders, that scene, or the scene where Macbeth fights with Macduff, বা লেডি ম্যাকবেথ, মানে বিভিন্ন যে বিখ্যাত শেক্সপিরিয়ান প্লেগুলো আছে, তার যে স্পিচ, তার যে ইমোশনাল কনটেক্সট বা কন্টেন্ট আছে, সেইগুলো ডিফারেন্ট, এবং সেগুলোকে বিভিন্ন অ্যাক্টার্স অ্যান্ড অ্যাক্ট্রেসেস, দে when they have spoken out the dialogues, তারা সেগুলোকে ওই পরিস্থিতি এবং ক্যারেক্টারের উপযোগী করে সেগুলোকে স্পিচ তারা দিয়েছেন। সুতরাং রাইটিং এর ক্ষেত্রে যেটা দেখলে, এই পাংচুয়েশন, হেডিং, লেআউট, কালার, গ্রাফিক্যাল এলিমেন্টস, এগুলো যেমন দেয়া যাচ্ছে, স্পিচের ক্ষেত্রে এই জিনিসগুলো দেয়া যাচ্ছে না। সুতরাং দিস ইজ ওয়ান মোর ডিফারেন্স। এছাড়া দেখো, written material can be read repeatedly and closely analyzed, and notes can be made on the writing surface. So obviously কোনো written material যখন আমরা পাচ্ছি, we can read it repeatedly, একবার, দুবার, তিনবার, চারবার, যতবার ইচ্ছে we can read it. কোনো গল্প আমার ভালো লাগলো,
So obviously we can read a story which we like repeatedly, বা কোনো কবিতা আমার খুব ভালো লাগে, সেটা আমি কবিতাটা বারবার পড়ছি, এবং I have the I will be able to analyze it, সেটাকে অ্যানালাইজ করতে পারছি। নোটস ক্যান বি মেড অন দ্য রাইটিং সারফেস, এবং তার উপর বেস করে উই ক্যান মেক সাম নোটস। যেহেতু রিটেন মেটেরিয়াল আমার কাছে সামনে, চোখের সামনে রয়েছে। অনলি রেকর্ডেড স্পিচ ক্যান বি ইউজড ইন দিস ওয়ে। কিন্তু স্পিচের ক্ষেত্রে কি হবে, যদি আমি একটা রেকর্ডিং পাই, কোনো স্পিচ কেউ দিয়েছেন বা কিছু একটা, কোনো একটা বক্তৃতা, সেই বক্তৃতাটা যখন হয়ে যাবে কিছুক্ষণ আমার সেটা মনে থাকবে। আমি যদি শুনি, খুব মন দিয়ে ভালো করে শুনলাম, I will be able to remember that speech for some time, for say how long, 3-4 দিন 5 দিন এরকম আমি ওটাকে মনে করতে পারছি, তাই তো। কিন্তু এমন হতে পারে যে খানিক বেশ কিছুদিন পরে আমি ওটা ভুলে যাব, আই উইল ফরগেট দ্যাট, এবং আমি তখন কি করব, আমার চোখের সামনে সেটা আর নেই, আমি আর সেটা শুনতেও পাচ্ছি না, কারণ আমি সেটা রেকর্ড করতে পারিনি বা রেকর্ডেড ভার্সন আমি পাইনি। সো আই উইল নট বি এবল টু রিমেম্বার ইট, এবং আমি ভুলে যাব। 2-3 মাস পরে আই উইল ফরগেট মোস্ট অফ দ্য স্পিচ, কি যে বলা হয়েছিল সেটা আমার মনে থাকবে না। কয়েকটা জিনিস হয়তো মনে থাকতে পারে, 2-1টা পয়েন্ট, কিন্তু ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। কাদের মেমোরি খুব ভালো, যদি তারা হয়তো কিছুটা মনে রাখতে পারে। সুতরাং এইটা হচ্ছে ব্যাপার। দিস ইজ অ্যানাদার ডিফারেন্স বিটুইন রাইটিং এন্ড স্পিচ। এবারে দেখো, সাম গ্রামাটিক্যাল কনস্ট্রাকশনস আর অনলি ইউজড ইন রাইটিং, as are some kinds of vocabulary, such as some complex chemical and legal terms. যেমন ধরো এখানে এটা বলছে গ্রামাটিক্যাল কিছু কনস্ট্রাকশনস আছে যেগুলো রাইটিং এ ইউজ করা হয়, একমাত্র রাইটিং এর ক্ষেত্রে। when people are writing, those are used। যেমন কিছু কমপ্লেক্স কেমিক্যাল ফর্মুলা বা লিগ্যাল টার্ম, আইন সংক্রান্ত কোনো ব্যাপার, সেইগুলো। কিছু গ্রামাটিক্যাল কনস্ট্রাকশনস আছে ল্যাঙ্গুয়েজে, সেগুলো লিখিত আকারেই একমাত্র ইউজ হয়। আবার এখানে স্পিচের ক্ষেত্রে কি হচ্ছে, রাইটিং এর ক্ষেত্রে আমরা এটা দেখছি। স্পিচের ক্ষেত্রে হবে some types of vocabulary are used only or mainly in speech, only in case of the spoken word, when something is being said কিছু ধরনের vocabulary used হবে। These include slang expressions and tags like, you know, like, etc. সুতরাং কিছু কিছু শব্দ যেগুলো স্ল্যাং ওয়ার্ডস, মানে নানাভাবে যেগুলো ইউজ হয়ে থাকে, সেগুলো সাধারণত লিখিত আকারে আসে না, এবং কিছু কিছু ট্যাগ করা হয় এই শর্ট ফর্ম গুলো, ইউনো কে ইউনো বলে, মানে when one is speaking swiftly, তাড়াহুড়ো করে কথা বলছে বা একটু জড়িয়ে কথা বলছে, তখন এইগুলো হয়। বাই ওয়ান্ট টু বা আই ওয়ান্ট টু নো, আই ওয়ান্না নো। সুতরাং বিভিন্ন ধরনের লেটার গুলোকে স্কিপ করা বা নানাভাবে করা, সেগুলোকে অমিট করা। সো দিজ আর কাইন্ড অফ সাম অফ দ্য ডিফারেন্সেস। আরো কিছু আছে যেগুলো আমি তোমাদের বলছি, এইগুলো তোমরা মোটামুটি জানলে। এছাড়া দেখো, ডিফারেন্সেস বিটুইন রাইটিং এন্ড স্পিচ আরো কিছু আছে, যেমন
আমরা যখন when we talk about language, আমরা অবশ্যই কিছু ল্যাঙ্গুয়েজ যখন আমরা বলবো ভাষা, তখন আমরা কি বুঝবো? স্পোকেন ল্যাঙ্গুয়েজ বলতে পারি স্পিচ, বা রাইটিং রিটেন ল্যাঙ্গুয়েজ বলতে পারি। সুতরাং স্পিচ হচ্ছে তুমি কানে শুনবে, স্পিচ ইজ স্পোকেন অ্যান্ড হার্ড, while রাইটিং ইজ রিটেন অ্যান্ড রেড। এটা তো আমরা সবাই জানি। কানে শোনার একটা জিনিস, আর একটা হচ্ছে লিখিত আকারে এবং পড়ার জন্য। আরো কিছু ডিফারেন্স আমরা এখানে পাবো, যেমন ধরো এজ, একটা সময়ের ব্যাপার। স্পিচ গোজ ব্যাক টু হিউম্যান বিগিনিংস, পারহ্যাপস আ মিলিয়ন ইয়ার্স এগো। স্পিচ কবে শুরু হয়েছিল সেটা ঠিক জানা যাচ্ছে না, মিলিয়ন বছর আগে হয়তো শুরু হয়েছিল। Writing is relatively recent, however. It was first invented by the Sumerians in Mesopotamia around 3200 BC. Since then, the idea of writing has spread around the world, and different writing systems have evolved in different parts of the world. সুতরাং এটা সময়ের মধ্যে দিয়েও একটা ব্যাপার রয়েছে। রাইটিং রিসেন্টলি মোটামুটি তার একটা হিসেব আছে। সুমেরিয়ানরা এটা প্রথম লিখিত ব্যাপারটা করে। স্পিচ কবে হয়েছিল নির্দিষ্টভাবে বলা সম্ভব না। ইউনিভার্সালিটি, হিউম্যানস এভরিওয়্যার ক্যান স্পিক, বাট বিফোর দ্য সুমেরিয়ান ইনভেনশন বানানটা ভুল আছে এখানে, না ইনভেনশন ঠিকই আছে। পিপল ওয়ার নন লিটারেট। নন লিটারেট মানে কি? নন লিটারেট মানে যারা লিখতে পড়তে পারে না। Even now, there are many non-literate groups. For example, in New Guinea, and many non-literate people in different literate societies. সুতরাং ইউনিভার্সালিটি, মানুষ সব জায়গাতেই কথা বলতে পারে, তাদের নিজের ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু কিছু কিছু জায়গায় আছে তারা লিখতে পারে না, এটা আছে। সুতরাং বিভিন্ন জায়গাতে এই জিনিসগুলো রয়েছে আর কি। Acquisition, people everywhere start speaking during the first 2 years of life. প্রথম 2 বছরের মধ্যে একটি শিশু জন্মে কথা শিখে যাবে। Many of the abilities involved are probably inborn rather than learned. Learning to write typically builds on learning to speak. সুতরাং মানুষ আগে কথাটা বলতে শিখবে, তারপরে লিখতে শিখবে। সুতরাং স্পিচের উপর নির্ভর করে রাইটিংটা হবে। লেভেলস অফ স্ট্রাকচার, এরপরে আসছে লেভেলস অফ স্ট্রাকচার। স্পিচ কনসিস্টস অফ টু টাইপস অফ বেসিক ইউনিটস, phonemes or units of sound which are themselves meaningless are combined into morphemes which are meaningful units. So the phonemes, এই যেমন B, I, T form the word bit. সুতরাং এগুলো এককভাবে কিন্তু তার কোনো মানে নেই। শুধু বি বললে কিছু বোঝা যায় না, বা শুধু যদি আই বলি বা টি বলি এর কোনো মানে নেই। কিন্তু আমি যদি এই তিনটে লেটারকে একত্রিত করে, if I combine these three letters and form the word bit, then it makes sense. The phoneme হচ্ছে units of sound যেগুলো ইন্ডিভিজুয়ালি দে আর মিনিংলেস, কিন্তু কম্বাইন করলে সেগুলোকে মরফিমস বলে। Alphabetic scripts work the same way. In a different type of script, the syllabary, the basic unit, corresponds to a spoken syllable. Japanese and Cherokee use this system. In logographic script, example Chinese, each character corresponds to an entire morpheme, usually a word. So as we can see, morpheme হচ্ছে সেগুলো হচ্ছে combinations of phonemes, এবং logographic script মানে হচ্ছে যেগুলো ছবি দিয়ে দিয়ে আছে, চাইনিজে যেমন, কোরিয়ান, জাপানিজ এখানেও তাই।
এক একটা ক্যারেক্টার, এগুলোকে চাইনিজ এগুলোকে বলে ক্যারেক্টার, একটা এন্টায়ার মরফিম মানে একটা ওয়ার্ডকে মিনিং করে। এছাড়া ইন্টারডিপেন্ডেন্স, most literate people can convey the same messages in either speech or writing, but speech typically conveys more explicit information than writing. Hebrew and Arabic scripts indicate consonants but often omit symbols for vowels. In Chinese, the symbols that correspond to words may give no indication of pronunciation or only partial cues. So, যারা literate people means people who can read and write. They can convey the same messages in either speech or writing, হয় মৌখিকভাবে বা লিখিতভাবে, কিন্তু মৌখিকভাবে বেশি ইনফরমেশন দেয়া যাবে রাইটিং এর তুলনায়, তাড়াতাড়ি দেয়া যাবে। এবং হিব্রিউ এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে যেগুলো স্ক্রিপ্ট আছে ওখানে তার কনসোন্যান্টস গুলো ইন্ডিকেটেড আছে, কিন্তু অনেক সময় ভাওয়েলের ক্ষেত্রে সিম্বল গুলোকে ওরা অমিট করে। চাইনিজে আবার সিম্বল গুলো প্রনাউন্সিয়েশন কিরম হবে সেটা বোঝা যায় না। So the spoken and the written forms of a given language tend to correspond on one or more levels and may influence each other. সুতরাং স্পোকেন এবং রিটেন ফর্মস এক একটা ল্যাঙ্গুয়েজে সেগুলো করেসপন্ড করা খানিকটা সামঞ্জস্য থাকতে পারে। As when through is spelled through, through লিখে একটা অ্যাপোস্ট্রফি, সুতরাং থ্রুকে শর্টে এরকম ভাবে লেখা যেতে পারে। Conversely, in spelling pronunciation, people may come to pronounce the T in often, even though historically it had been lost. So অনেকে often কে often বলেন, যদিও এটা মানে it is not the practice generally. Some formal literary styles like classical Chinese acquire a life of their own in written form and have little direct relationship to speech. সুতরাং ইন্টারডিপেন্ডেন্স এটা হচ্ছে স্পিচ অ্যান্ড রাইটিং এর একে অপরের প্রতি একটা মানে নির্ভরতা আর কি। Retrievability. Until the invention of magnetic recording, speech could not be captured or preserved except by fallible memories and by writing. ম্যাগনেটিক রেকর্ডিং এর আগে স্পিচকে রেকর্ড করা যেত না, ক্যাপচার করা যেত না, প্রিজার্ভ করে রাখা যেত না। অ্যান্ড only fallible memories মানে মেমোরি তো বিট্রে করতেই পারে লিখিত আকারে, but writing can be preserved for millennia. Its permanence has been possible has made possible such human institutions as libraries, histories, schedules, dictionaries, menus, and what we generally call civilization. So that is one of the differences যেটা আগেও বলছিলাম, যে লিখিত আকারে আর কি স্পিচকে একমাত্র রেকর্ড করা যেতে পারে, লিখিত আকারে হলে সেটা তার পার্মানেন্স it is increased manifold. সুতরাং আবার লিটারারি ইউজ, non-literate scientists have traditions, rituals, legends, myths composed orally and preserved by memory. যেগুলো নন লিটারেট সোসাইটি আছে, যেখানে কিনা লিখিত ব্যাপারটা নেই, তারা লিখতে পড়তে জানে না হয়তো, তাদের কিছু ট্র্যাডিশনাল সংস আছে, রিচুয়ালস আছে, লেজেন্ডস বা মিথস আছে, যেগুলো ওরালি কম্পোজড হয়ে থাকে এবং প্রিজার্ভ বাই মেমোরি, মৌখিকভাবে থাকে সেগুলো, এবং জেনারেশন টু জেনারেশন দোজ আর ট্রান্সমিটেড। Such texts may be called oral literature. Oral literature. যেমন এনশিয়েন্ট গ্রিসে তোমরা দ্য ইলিয়াড, দ্য ওডিসি এই মহাকাব্যগুলোর নাম নিশ্চয়ই শুনেছ। হোমার বলে একজন গ্রিক পোয়েট, তাকে অ্যাট্রিবিউট করা এগুলো কিন্তু প্রাইমারি এপিক, মানে এগুলো অ্যাকচুয়ালি দোজ ওয়ার কম্পোজড ওরালি, দে ওয়ার নট at first written down. So from generations to generations they were composed by
oral method. By contrast, writing permits what is more often called literature, that is, bodies of text which are much larger and more codified than memory permits. Yet even in literate societies, dramatic performance and reading aloud remain important traditions. সুতরাং লিটারেচার এক্সিস্ট করে ওই টেক্সটগুলো যেগুলো লিখিত আকারে আছে তার জন্য। এবং লিটারেট সোসাইটিতে উই হ্যাভ সিন দ্যাট ড্রামাটিক পারফরমেন্সেস আর ইম্পর্টেন্ট, যখন নাটকের আকারে সেগুলোকে প্রেজেন্ট করা হচ্ছে লিখিত জিনিসকে, এবং রিডিং অ্যালাউড, কোনো কিছুকে পড়ে মানে জোরে পড়ে শোনানো হচ্ছে অডিয়েন্সকে। Prestige, written language is associated with political and economic power, admired literature, and educational institutions, all of which lend it high prestige. In literate societies, people often come to think of their written language as basic. They may regard speech as inferior. Nevertheless, writing can be perceived as colder or more impersonal than speech. So, রিটেন ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা পলিটিক্যাল, একটা ইকোনমিক পাওয়ারের ব্যাপার আছে এবং একটা হাই প্রেস্টিজের ব্যাপার আছে। সো পিপল অফেন কাম টু থিঙ্ক অফ দেয়ার রিটেন ল্যাঙ্গুয়েজেস অ্যাজ বেসিক, এবং স্পিচকে তারা তুলনামূলকভাবে ইনফিরিয়ার, অতটা ইম্পর্টেন্স দেয় না। রাইটিংকে একটু কোল্ডার বা খানিকটা ইম্পার্সোনাল বলা হয়, যে তার মধ্যে ইমোশনটা কম স্পিচের তুলনায়। এছাড়া স্ট্যান্ডার্ডাইজেশন, স্পোকেন ল্যাঙ্গুয়েজেস হ্যাভ ডায়ালেক্টস, ফর্মস ভ্যারিং অ্যাক্রস জিওগ্রাফিক্যাল এরিয়াস অ্যান্ড সোশ্যাল গ্রুপস। But in complex societies that use writing, the needs of communication encourage moves toward a single written norm, codified by governmental, educational, and literary institutions. The prestige of the written standard is then likely to influence speech as well. So এখানে যেটা বলছে যে স্পোকেন ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক ডায়ালেক্ট থাকে জায়গা অনুযায়ী, জিওগ্রাফিক্যাল এরিয়া অনুযায়ী, সোশ্যাল গ্রুপের অনুসারে। বাংলা ভাষারই অনেক রকমের ফর্ম আছে, সেটা আমরা জানি। পূর্ববঙ্গের একরকম ভাষা, কলকাতার একরকম ভাষা, আবার মানে পূর্ববঙ্গের মধ্যেও অনেক ভ্যারিয়েশন আছে। দক্ষিণ চব্বিশ পরগনার একরকম ভাষা, বাঁকুড়ার ভাষা আর একরকম, এইরকম আর কি। সবই বাংলা, কিন্তু তার মধ্যেও ওই ডায়ালেক্টটা ভ্যারি করছে। কিন্তু রিটেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তা হবে না, একটা সিঙ্গল রিটেন নর্ম ফলো করতে হবে, যেটা সরকার ঠিক করে, কডিফাইড বাই গভর্নমেন্টাল, এডুকেশনাল অ্যান্ড লিটারেরি ইনস্টিটিউশনস। সরকারিভাবে যেটা স্বীকৃত, এটা এডুকেশনাল ইনস্টিটিউশনে চলে এবং লিটারেরি ইনস্টিটিউশনে চলে। সুতরাং দ্য প্রেস্টিজ অফ দ্য রিটেন স্ট্যান্ডার্ড ইজ দেন লাইকলি টু ইনফ্লুয়েন্স স্পিচ অ্যাজ ওয়েল। যে রিটেন স্ট্যান্ডার্ডটা ফলো করা হচ্ছে সেইটা বক্তব্যগুলোকে, সেটাকেও ইনফ্লুয়েন্স করতে পারে। এরপরে দেখো ফর্ম্যালিটি। কমিউনিকেশন মে বি ফর্মাল অর ক্যাজুয়াল। এটা ক্যাজুয়াল ওয়েতে কেউ কিছু কথা বললো, সেটা একটা হতে পারে। ইন লিটারেট সোসাইটিজ, রাইটিং মে বি অ্যাসোসিয়েটেড উইথ ফর্মাল স্টাইল অ্যান্ড স্পিচ উইথ ক্যাজুয়াল স্টাইল। ইন ফর্মাল সার্কামস্টান্সেস, oratory, sermons, এগুলো হতে পারে। A person may talk like a book, adapting written style for use in speech. Formal and informal styles may be very distinct, example in Arabic, and can virtually be different languages. সুতরাং ফর্মালিটি একটা হচ্ছে এখানে বৈশিষ্ট্য। রাইটিং একটা ফর্মাল স্টাইল এবং স্পিচ তার আছে, এবং ওরেটরি, সারমান, এই জিনিসেরও একটা আলাদা স্টাইল আছে যেগুলো স্পিচে ইউজ করা হয়। চেঞ্জ, স্পোকেন ল্যাঙ্গুয়েজ এভরিওয়্যার অ্যান্ড অলওয়েজ undergoes continual change of which speakers may be relatively unaware. Written language, because of its permanence and standardization, shows slower and less sweeping changes. The spelling of English has changed much less than its pronunciation, since
Chaucer's time. This in turn is linked to the factors of formality and prestige. সুতরাং চেঞ্জ হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য। এখানে স্পোকেন ল্যাঙ্গুয়েজ বা স্পিচের কি ব্যাপার, সেটা কিন্তু সবসময় ইট আন্ডারগোজ কন্টিনিউয়াল চেঞ্জ। স্পিকাররা নিজেরা হয়তো সেটা বুঝতে পারছেন না, কিন্তু তার মধ্যে চেঞ্জ হচ্ছে। কিন্তু রিটেন ল্যাঙ্গুয়েজে কি হচ্ছে, বিকজ অফ ইটস পার্মানেন্স অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন, একটা স্ট্যান্ডার্ড ব্যাপার তার মধ্যে আছে এবং একটা পার্মানেন্স, স্থায়িত্ব আছে। সুতরাং একটা স্ট্যান্ডার্ড মোড অফ রাইটিং যেটা ইউজ করা হচ্ছে, তার মধ্যে কিন্তু এই হঠাৎ করে খুব ভয়ঙ্কর রকমের বেশি রকমের চেঞ্জ দেখা যাবে না। যেমন ইংলিশ স্পেলিং, সেটা the spelling of English has changed much less than its pronunciation since Chaucer's time. Chaucer একজন, জিওফ্রে চসার একজন ফেমাস ইংলিশ পোয়েট। তিনি 14th সেঞ্চুরি ইংল্যান্ডের মানুষ ছিলেন। ওই সময় তিনি কবিতা লিখেছেন। তার সময়ে অ্যাংলো স্যাক্সন টাইমের পর থেকে, ওল্ড ইংলিশের পর থেকে মেডিভেল ইংলিশের প্রচলন হয়, যেটাকে তিনি ইস্ট মিডল্যান্ড ডায়ালেক্টটাকে, এটা লন্ডন ইংলিশ ছিল আর কি, স্ট্যান্ডার্ড ইংলিশ ইউজ করা হতো। এবারে এই রাইটিং স্পেলিংটা খুব বেশি চেঞ্জ হয়নি, কিছুটা চেঞ্জ হয়ে মডার্ন ইংলিশ এসেছে, মিডল ইংলিশ থেকে মডার্ন ইংলিশ, কিন্তু প্রোনাউন্সিয়েশন অনেকটাই চেঞ্জ করে গেছে। চসারের সময়ে যে প্রোনাউন্সিয়েশন ছিল, উচ্চারণ ছিল, সেই উচ্চারণ কিন্তু এখন ইংলিশের আর নেই। মডার্ন ইংলিশ has undergone a lot of change in terms of its pronunciation, এবং এইগুলো ফর্মালিটি এবং প্রেস্টিজ এই দুটো জিনিসের সঙ্গে জড়িত বলে আমরা জানি। সুতরাং আজকে আমরা এই ক্লাসে আজকে এটা শেষ করছি। সো দিস ইজ ইন দিস ক্লাস উই হ্যাভ sort of discussed the differences between writing and speech, এবং কিভাবে আমরা রাইটিং অ্যান্ড স্পিচের ডিফারেন্স গুলো বুঝবো।